আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় ব্রাজিল না আর্জেন্টিনা, কে এগিয়ে? আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ক্রীড়া জগতের সম্পাদক মুজিবুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও আছেন জাতীয় দলের সাবেক ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বির। আমি আলোচনায় সাব্বির ভাইকে দিয়ে শুরু করতে চাই। বিশ্বকাপ তো দেখছেন নিশ্চয়ই, এ পর্যন্ত বেশ কিছু ম্যাচ হয়ে গেছে। আপনার কাছে কেমন মনে হচ্ছে এই ওয়ার্ল্ড কাপটি? ডেফিনেটলি 48 ইভ দ্য ফার্স্ট টাইম যে 38 দলের ভিতরে খেলা হলো। গ্রুপ পর খেলাগুলি দেখেছি। অ্যাকচুয়ালি কিছু এদিক সেদিক হয়েছে, বাট ফেভারিট দলগুলি 32তে এসছে। তো আমি মনে করি যে সেইখান থেকে আপনি যদি বিশ্লেষণ করেন যে গতকালকে আপনার ব্রাজিলের খেলা গেল আপনার জাপানের সাথে, এর আগে ব্রাজিলের সাপোর্টার। হ্যাঁ, এর আগে আফ্রিকান আপনার কানাডা খেলা গেল। তো কানাডা দুর্দান্ত খেলেছে এবং তারা জয় ছিনিয়ে নিয়েছে। আর ব্রাজিলের তো আমি প্রায় বলি, আমাকে জিজ্ঞেস করে অনেক টক শোতে যে ব্রাজিল এইবার কীরকম দল বা ব্রাজিল সম্ভাবনা কত রয়েছে। তো প্রথম দিক থেকে ব্রাজিলে যে ফার্স্ট খেলা ছিল, সেই খেলা দেখার পরে মানে দর্শকরা কিন্তু একটু হতাশ হয়েছে ব্রাজিল ব্যাপার নিয়ে। সেকেন্ড খেলা এবং থার্ড খেলা তারা কিন্তু তাদের পারফরমেন্সটা আপ টু দ্য মার্ক করেছে এবং আপনার 32-এ এসে তারা কিন্তু জাপান কিন্তু এইবার এশিয়ার সবচেয়ে হট ফেভারিট টিম এবং তারা খুবই সম্ভাবনার দল। এবং তারা এর আগে প্রায় 25 অক্টোবরের দিকে ব্রাজিলের সাথে একটা চ্যারিটি ম্যাচ খেলে, এখানে 3-2 তারা জিতে। তো তার কনফিডেন্স ছিল যে ব্রাজিলকে তারা একটা দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা ছিল কালকে। আমরা যারা ব্রাজিলের সমর্থক ছিল, জি, ক্যাসেমিরো একটা মিস্টেক কারণে ক্যাসেমিরো ফাইনাল চান্সটা না করলেও যদি ফলো থ্রু করতো আর ডিফেন্স যদি তাকে ব্লক করতো, তাহলে এই শুটে গোল খেত না। তো যাই হোক, এখানে একটা মিস্টেক ছিল, যে কারণে গোল খেয়ে গেছে। তো আমরা ব্রাজিলকে দেখেছি তার স্বাভাবিক খেলাটা খেলতে এবং তারা প্রায় 56 মিনিটে মনে হয় ক্যাসেমিরো প্রথম গোল করে এবং 96 মিনিটে মার্টিনেলি সেই গোলটা করে, দুর্দান্ত গোল করে। মানে অল্প সময় ডিভক্সের ভিতরে যে সেও খুব ন্যানো একটা টাইম পেয়েছে, হয়তো বা কিছু ন্যানো সেকেন্ড করে টাইম পেয়েছে। ওই টাইমে বলটা সে বাম পায়ে রিসিভ করে ডান পায়ে বল পুশ করে দিয়েছে। ওই সময় ব্যাপারটা কিন্তু একটা প্লেয়ারের ভেরি ইম্পর্টেন্ট, যে ক্লেভারিটি, ক্লাসিক, সেই ক্লাসিকটা সে কিন্তু দেখিয়েছে এবং সে কিন্তু এই গোলের মাধ্যমে মানে কোটি কোটি দর্শকদের মনে আশা জাগিয়ে দিয়েছে। যেটি আপনার কাছ থেকে আমরা দেখতাম গ্যালারিতে বসে, সবসময় টিভিতেও দেখতাম একসময়। আমি সাব্বির ভাইয়ের কাছে আবারও আসবো। আমি মুজিবুর ভাইয়ের কাছে আসতে চাই। মুজিবুর ভাই, আপনার কাছে কেমন লাগছে এই বিশ্বকাপটি? আমরা জানি আপনি আর্জেন্টিনার সমর্থক। আমরা আজকে দুই দলের সমর্থক পেয়েছি দুজনকে। ধন্যবাদ, চমৎকার প্রশ্ন। না, আমি অ্যাকচুয়ালি নিজের ইয়াটা আগে দিই। আমি অ্যাকচুয়ালি ইতালির ফ্যান ছিলাম। ইতালি যেহেতু এখন টানা 3বার বিশ্বকাপ ফেল করছে তারা খেলতে, তো এখন কী করবো? এখন বিশ্বকাপটাকে এনজয় করতে হলে একটা দলকে সাপোর্ট করতে হবে। ওই হিসাবে আমি আর্জেন্টিনাকে বেছে নিচ্ছি আর কি। আর তাও আর্জেন্টিনার খেলা কেমন লাগছে? না, আর্জেন্টিনা তো ভালোই খেলতেছে। আর্জেন্টিনা ব্রাজিল আসলে এরা তো আসলে এদের তো এই টিমগুলো তো একটা টার্গেট থাকে যে আমি 7টা ম্যাচ খেলবো। 7টা ম্যাচের টার্গেট নিয়ে তারা দেশ থেকে বিশ্বকাপে খেলতে আসে। ব্রাজিল বলেন, আর্জেন্টিনা, জার্মানি বলেন, বড় বড় টিম যেগুলো আছে। আদার্স যারা আসে এগুলো তো ধরেন 1-2টা ম্যাচে একটু চমক দেখানোর টার্গেট নিয়ে আসে তারা। আর অনেকের কাছে আছে যে আমার বিশ্বকাপ খেলাটাই খেলেই আমরা ধন্য। হ্যাঁ, তো ওইরকম মানে বিভিন্ন টার্গেট থাকে বিভিন্ন টিমগুলার। তো আর্জেন্টিনার যে লক্ষ্য নিয়ে বিশ্বকাপ খেলতেছে, তারা ফাইনালের টার্গেট নিয়ে এগোচ্ছে। তাই মনে করি তারা কক্ষপথেই আছে এবং সুন্দর খেলেই তারা এগিয়ে যাচ্ছে। ব্রাজিলের শেষ ম্যাচটা কেমন লাগলো? আমরা সাব্বির ভাইয়ের অ্যানালাইসিস শুনছিলাম যে তাদের জাপানের সাথে ম্যাচটা, না ম্যাচটা খুব চমৎকার ম্যাচ হয়েছে। একটা রুদ্ধশ্বাস অবস্থা ছিল, অনেকে ভাবছিল যে ব্রাজিল মনে হয় এবার আউট। না, এটা আসলে পাবলিসিটিটা এরকম হয়েছে, কিন্তু ম্যাচের ভিতরে এরকম আমার কাছে মনে হয়নি, অন্তত অন্য কারো কাছে হতে আপনি কি পারে। একেবারে লাস্ট পর্যন্ত আশা ছিলেন যে না ব্রাজিল জিতবে?
আসলে কি আমরা তো একেবারে 96 না 95। না, আসলে ব্রাজিলের মতো টিম তো এটা আপনার ইনজুরি টাইম পর্যন্ত তারা লড়াই করার মানসিকতা রাখে, যা অন্য টিমগুলোকে আপনি পাবেন না। তারা ধরেন 6 মিনিট ইনজুরি টাইম দিছে, ইনজুরি টাইমে গোল করে ম্যাচ বের করে নিয়ে গেছে। তাদের মন মানসিকতাই থাকে এরকম যে আমরা ম্যাচ এট এনি কস্ট আমরা ম্যাচটা উইন করব, এবং সেই কাজগুলোই করে। তো ব্রাজিলের মতোই খেলতেছে, যদিও অন্যান্যবারের মতো এবার ব্রাজিলের টিমে গ্ল্যামার কম। তাদের যে মেইন প্লেয়ারটা নেইমার, সেই ইনজুরির কারণে মাঠের বাইরে। আমি মনে করি ব্রাজিল বর্তমান সময়ে সারা বিশ্বে যত জনপ্রিয়, নেইমারও কাছাকাছি। ব্রাজিলের আরেকটা মতোই player নেইমারও ব্রাজিলের মতোই জনপ্রিয়, টিমের মতো জনপ্রিয়, কিন্তু এই খোরাকটা আমাদের ব্রাজিল ভক্তরা পাচ্ছে না। রাফানিয়া সবাই injured, চাচ্ছিল যে নেইমার বুঝছেন না? খেলুক, নেইমারের খেলা দেখার জন্য অনেকে উদ্গ্রীব হয়ে থাকে। আপনি দেখেন গত ম্যাচে কোচ কার্লো আনচেলত্তি ঘোষণা দিয়েছিল তাকে একটা টাইম খেলাবে। ওইটা নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হয়েছে যে নেইমার খেলতেছে আজকে। আপনি মিডিয়াগুলো দেখেন আমাদের দেশের পত্র পত্রিকা, হ্যাঁ, ছিল, আজকে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল নেইমার, তো খেলছেও। যদিও সে এটা খুব একটা প্রত্যাশিত নৈপুণ্য প্রদর্শন করতে পারে নাই। তো ওভারঅল ব্রাজিল আমার মনে হয় না তারা অন্তত সেমিফাইনালের আগে মাঠ ছাড়বে। যাক, আপনার এই কথা শুনে ব্রাজিলের সমর্থকরা খুব খুশি হবে নিশ্চয়ই। আমি সাব্বির ভাইয়ের কাছে আবার আসতে চাই। আনচেলত্তির কথা অনেক আলোচনা হচ্ছে, কালকে ম্যাচের পরেও অনেক কথা হয়েছে যে তার কৌশলের কারণে ব্রাজিল এই ম্যাচে একটু অন্যভাবে দেখা গেছে, বা নেইমারকে কেন খেলানো হয়নি সেই বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়েছেন। সাংবাদিকদের সবার প্রশ্ন ছিল কেন নেইমার নেই। আপনার কাছে তার কৌশলটা কোন জায়গায় আসলে মনে হচ্ছে যে তার এই কৌশলটা কাজ করেছে? এই যে তার চেঞ্জিংটা, যে আমাদের গোল করে মানে জিতে নিল ব্রাজিলকে, তাকে কিন্তু সে নামিয়েছে। সে তার যে চেঞ্জিংয়ের কারণে কিন্তু এই কুনিয়াকে চেঞ্জ করে কিন্তু এই স্ট্রাইকারকে নামিয়েছে, এবং তার মাধ্যমে কিন্তু জিতে গেল। তো এবং আপনার যদি নেইমারকে বলেন, সবদিকে ওয়ার্ম আপ করতেছিল, নেইমারও কিন্তু ওয়ার্ম আপ করতেছিল। ব্রাজিল কিন্তু একটু কনফিউশন ছিল যে অ্যানচেলত্তি কাকে নামাবে। সে কিন্তু ঠিক রাইট ডিসিশনটা সে নিয়েছে। নেইমারের ওই পজিশন, ওই অবস্থান ছিল না। এই যে ফাইটটা জাপান করতেছিল, এবং আপনার ভিনিসিয়াসের মতন প্লেয়ার স্পেস পাচ্ছিল না, তাকে বল দেওয়া হয়েছে সে কিন্তু ঢুকতে পারছিল না, মানে এমনভাবে জাপান ব্লকিং করেছে, হ্যাঁ, টিমটাকে। তো একমাত্র ব্রাজিলের কারণে কিন্তু ব্রাজিল বেরিয়েছে, এবং ব্রাজিলের সুন্দর পাসিং, ওয়াইড ফুটবল খেলা, এবং ইন্টারচেঞ্জিং দুই লাইন থেকে ক্রস করা, পেনিট্রেশন বল করা, বল দেওয়া। তো সেই কারণেই কিন্তু ব্রাজিল লাস্ট মোমেন্ট পর্যন্ত আমি যেহেতু ব্রাজিলের সাপোর্টার, ওই কালকে কিন্তু আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম শেষ পর্যন্ত। আমি জানি সবাই যে ঘাবড়ে গিয়েছিল, রেজাল্টটা হয়তো বা চেঞ্জ হবে, আমার বিশ্বাস ছিল। কারণ ব্রাজিল, আমার বরাবরই আমি অন্য সব মিডিয়াতে বলেছি যে ব্রাজিল কোনো টিমকে সুপিরিয়র হলেও কোনো টিমকে কেয়ার করে না। তারা গোল খেয়ে দুইটা গোল খাওয়ার পরেও তারা কিন্তু তার স্বাভাবিক খেলাটা খেলে। দেখবেন ব্রাজিল কিন্তু এই জাপানকে তেমন ফাউল করে নাই, তারা কিন্তু স্বাভাবিক খেলা খেলেছে, চেষ্টা করেছে যে পরিচ্ছন্ন খেলা খেলে। তারা কিন্তু পরিচ্ছন্ন খেলা খেলে, এবং তারা কিন্তু পরিচ্ছন্ন খেলা খেলে তারা কিন্তু ওভারঅল খেলে কিন্তু কালকে এই ম্যাচটা বের করেছে। এবং আমি বলবো এই ম্যাচ বের করার পিছনে আনচেলত্তির এই চেঞ্জিংটা ভেরি ইম্পর্টেন্ট ছিল, এবং চেঞ্জের কারণে কিন্তু মানে ম্যাচটা জিতেছে, বের করতে পারছে ব্রাজিল। সাব্বির ভাই, এই পর্যন্ত যতগুলো খেলা আমরা দেখলাম বিশ্বকাপে, আপনার কাছে তাতে কি মনে হচ্ছে যে আগের অন্যান্য বিশ্বকাপের তুলনায় এই বিশ্বকাপটার পার্থক্য কোন জায়গায় আপনার কাছে মনে হয়? বা সামনে যদি আমি ধরি, ব্রাজিলের কথাই ধরি বা আর্জেন্টিনার কথা ধরি, তাদের সম্ভাবনাটা কতটুকু দেখছেন এই অবস্থায় পারফরমেন্সের বিচারে? আমি যদি অ্যাজ পার পারফরমেন্স বলেন, আমি বলবো যে ফ্রান্স টপে আছে, তারপর আর্জেন্টিনা আছে, তারপর ব্রাজিল কিন্তু ডে বাই ডে আগাচ্ছে। জাপান কিন্তু অনেক শক্তিশালী দল, এবং তারা কিন্তু এশিয়ার টিভি হিসেবে হলেও তারা কিন্তু ভালো দল। তো ব্রাজিল আমার কাছে মনে হয় কালকের ম্যাচ জেতার পরে তারা প্রমাণ করেছে যে তারা চ্যাম্পিয়ন সম্ভাবনা তাদের হাত নাড়া দিচ্ছে। তো আমার কাছে মনে হয় যে ম্যাচ টু ম্যাচ ভ্যারি করে। তো এখন ব্রাজিলতে ইকুয়েশন কার পড়বে সেটার উপর নির্ভর করছে, যে নরওয়ে অথবা ইকুয়েডর। ইকুয়েডর হলে কোনো বিষয় না ব্রাজিলের জন্য জিতা। তবে যদি নরওয়ে হয় তা একটু আমার কাছে মনে হয় একটু টাফ, কারণ নরওয়ের মানে গোলের মেশিন হলো আমাদের আর্লিং হালান্ড। তো হালান্ড তো ওই দিনে 11টা টিম প্লেয়ার নামায় নেই যে ম্যাচে নরওয়ে আপনার রেজাল্ট করতে পারে নাই, হ্যাঁ।
তো সেই ম্যাচে কিন্তু আপনার হেরেছে। তো নরওয়ে কিন্তু বেস্ট 11 টিম খেলায় নেই। তো আমি মনে করি যে হালান্ড যদি খেলে, আমার কাছে যদি ব্রাজিলের সাথে পড়ে, তো টাফ ম্যাচ হবে। তবে এই ম্যাচে বলা যাবে, ম্যাচ দেখে বলা যাবে, যে ম্যাচ রিড করা যাবে যে কে আজকের ম্যাচটা জিততে পারে। দুজনেই কিন্তু সম্ভাব্য দল, ভালো দল, এবং আমি বলবো ভালো ম্যাচ খেলেছে তারা। তো সেই কোনো ব্রাজিল তো ব্রাজিল। এবং একটা জিনিস মনে ওয়ার্ল্ড কাপে একটা কিছু দল আছে যাদের ফুটবল টেম্পারমেন্ট অনেক ভালো, যে তারা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এই পর্যন্ত যেতে পারে। সেমিফাইনালের পরে বোঝা যেতে পারে যে কে ফাইনাল, এবং ফাইনালে যেও এই দুইটা টিম আপনি কনফার্ম করতে পারেন না কে চ্যাম্পিয়ন হবে। হ্যাঁ, তো এই কিছু যেমন 86-এ আর্জেন্টিনা, তখন ম্যারাডোনার উপরে চিন্তা করে, হ্যাঁ ম্যারাডোনা চ্যাম্পিয়ন হতে পারে, কারণ ম্যারাডোনা পারফরমেন্সে মানে ডিমান্ড করছিল। তো এরকমভাবে খেলা মানে ম্যাচ টু ম্যাচ ডিফার করা যায়। মানে ম্যাচ দেখার পরে মানে স্টার্ট হওয়ার পরে বোঝা যায় যে ম্যাচের মানে কি অবস্থা এবং কার জেতার সম্ভাবনা রয়েছে। আর্জেন্টিনাকে কিভাবে মূল্যায়ন করবেন আপনার দেখা অনুযায়ী? আমি মূল্যায়ন করব, অনেকে বলছে যে মেসি নির্ভর শুধু, তারপর আমরা লাস্ট ম্যাচ দেখলাম যে না, মেসি ছাড়াও তারা ভালো পারফর্ম করছে। না, এইটা অনেকের বোঝার একটু ভুল আছে। যেমন মেসি যখন খেলে তাদের এক ফরমেশনে খেলে, মেসি ভিত্তিক ফুটবল হয়ে যায় মানে আর্জেন্টিনার। আর মেসি যখন ছাড়া খেলে তখন তারা আর একটা ফুটবল খেলে। আপনি দেখবেন বার্সেলোনাতে, আবার মায়ামিতে দেখবেন মেসি যে গোলগুলি করে, যে প্ল্যানগুলি করে, সেগুলি বার্সেলোনার সাথে মিল পাবেন, মায়ামির সাথে মিল পাবেন, এবং আর্জেন্টিনার মিল পাবেন। যে 2 নম্বর গোলটা যে করলো মেসি, পিছর থেকে এসে যে বল ফাঁক দিয়ে ছেড়ে দিল, যে গোল, এটা কিন্তু প্ল্যান, পুরো প্ল্যান। এরকম গোল কিন্তু মায়ামিতে সে করে, এরকম গোল কিন্তু সে মানে আপনি বলে রিয়াল মাদ্রিদের এগেনস্টে 3-1 জিতেছে, 3-2 জিতেছে মানে বার্সেলোনা। ওই ম্যাচটাও কিন্তু সেম গোলটাই কিন্তু মেসি এইরকম গোলই করেই বের করে দিয়েছে। তো এরকম গোল কিন্তু মেসি মানে চিরাচরিত ব্যাপার নয়, যেটা আপনার করেছে, আপনার ডেম্বেলে করেছে, ডেম্বেলে 2টা গোল করেছে না, মানে সুইং করে। এই গোলটা কিন্তু মেসি বরাবরই করে, এবং মেসি খেললে আর্জেন্টিনার ফুটবল একরকম খেলবে, ধারায় খেলবে। মেসি যদি না থাকে তখন আরেকটা ধারায় খেলবে। এটাই প্রমাণ করে যে মেসি ছাড়া যে ম্যাচটা খেলেছিল তারা একরকম খেলেছিল। মেসি আসার পরে, মেসি তো অল্প সময় নেমেছে, একটা ফ্রি কিক পেয়েছে, গোল করে দিয়েছে। আর মেসির আগের ম্যাচটা কিন্তু ডিফারেন্ট, মেসি ভিত্তিকই আর্জেন্টিনা ছিল। তো এইটা বোঝার একটা বিষয় আছে। সাব্বির ভাই, আপনার কাছে আবারও আসবো। আমি মুজিবুর ভাইয়ের কাছে আসতে চাই। মুজিবুর ভাই, আপনি অনেকগুলো ওয়ার্ল্ড কাপ কভার করেছেন সাংবাদিক হিসেবে। আপনার কাছে এই ওয়ার্ল্ড কাপটাকে কোন জায়গায় আলাদা মনে হচ্ছে অন্য জায়গা থেকে? আমরা দেখেছি যে সম্প্রতি সব অনেক ওয়ার্ল্ড কাপই হয় যে অঘটন বলা হয়। আমি অঘটন বলতে রাজি না। নির্দিষ্ট দিনে যে বেশি ভালো পারফর্ম করে বা যার কৌশল ভালো থাকে সেই এগিয়ে থাকে। আমরা দেখলাম যে জার্মানির বিদায় হয়ে গেছে, নেদারল্যান্ডসের বিদায় হয়ে গেছে। মানে আপনার কাছে কি মনে হয়? না, আসলে ফুটবলের সৌন্দর্য তো এখানেই। বড় টিম, হ্যাঁ, চমক, সৌন্দর্য। আপনি একটা যে কোনো খেলার বাইরেও যান, আপনি যে কোনো সাবজেক্টে যদি চমক না থাকে তাহলে ওটা তো একটু আকর্ষণ কম থাকবে। তো এটা একটা বিশ্বকাপের আকর্ষণ আমি মনে করি। তবে বিদায়টা অবশ্যই দুঃখজনক। দুইটা টিমই তো চ্যাম্পিয়ন ফাইটের টার্গেট নিয়ে আসছে, বিশেষ করে জার্মানি। তো জার্মানির বিদায়টা একটু ফুটবলের জন্য একটু খারাপই হয়েছে। ফুটবল কি পরিবর্তন হয়ে গেছে আগের থেকে? আরো কি বেশি গতিময় হয়ে গেছে? বা ফুটবল তো এখন আসলে সত্যি স্টার কথা কমে গেছে? আমরা একসময় যে যত স্টার দেখতাম না, এখন তো আসলে বিশ্বে স্টারই নাই আমি মনে করি। এখন ম্যাক্সিমাম টিমগুলো অ্যাভারেজ টিম। মেসির ধরেন এবার বয়স হয়ে গেছে, আগামী বিশ্বকাপ খেলবে কিনা অনিশ্চিত। আপনি পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে দেখেন, ও হয়তো এবারই শেষ তার। এছাড়া আর তো আমি ইংল্যান্ডের হ্যারি কেইন আছে, ভালো খেলতেছে মোটামুটি। এমবাপ্পে আছে, হ্যাঁ, এমবাপ্পের বয়স আছে, এমবাপ্পে আরো খেলতে পারবে, আরো খেলবে। তো মেসি না থাকলে তো আর্জেন্টিনার গ্ল্যামার চলে গেল। এক নেইমার না থাকে তো এখন ব্রাজিল টিমটা এভারেজ টিম হয়ে গেছে। রাইট, সবাই ভালো খেলতেছে, মোটামুটি এভারেজ টিম, একজনের নির্ভর না। আর সাব্বির ভাই তো মেসি আর আর্জেন্টিনা, এটা কি সুবিধা একদিক দিয়ে যে এভারেস্ট টিম, যে সবাই ভালো খেলছে? এটা ফুটবলের একটা বিরাট প্লাস পয়েন্ট। আমি সাব্বির ভাই আমার সাথে এগ্রি করবেন, এভারেজ টিম থাকা ভালো। হ্যাঁ, আবার খাস বাংলা একটা কথা আছে যে ল্যাংরা গোড়া বাজি মারে। ব্রাজিলতে আমি তো ল্যাংরা গোড়া মনে করতেছি এবার, যেভাবে আগাচ্ছে তারা। হ্যাঁ, যেভাবে আগাচ্ছে তারা শেষ পর্যন্ত কি করে বলা যায় না। ট্রফি নিয়েও চলে যেতে পারে, হেক্সা মিশন তাদের সাকসেস হয়ে যেতে পারে। আর ওভারঅল এবার
অন্যান্য বিশ্বকাপের সাথে তুলনা করলে আমি একটু এনভায়রনমেন্টের দিকে যাব। সেটা হলো আপনার টাইমিং একটা আমাদের এই সাবকন্টিনেন্টের কান্ট্রিগুলার আমাদের জন্য একটু প্রবলেম হয়ে গেছে এটা। আমি মনে করি বিশ্বকাপের জন্য ইউরোপ বেস্ট আপনার সব দিক থেকে আমাদের সময় সার্বিক পরিস্থিতি। আপনি যে 3টা দেশে বিশ্বকাপ হচ্ছে, আমাদের যুক্তরাষ্ট্রে আমি অনেকবার গেছি। আমি বিশ্বকাপের আগে আমি ক্লাব বিশ্বকাপ হয়েছে এখানে, আমি ছিলাম এখানে, কভার করেছেন। জি। তো ওদের একটু কমিউনিকেশন প্রবলেম আছে। আপনি ইউরোপে গিয়ে রাস্তায় একটা ট্যাক্সি পেয়ে যাবেন, উঠলেন, চলে গেলেন। আমরা যেভাবে যেতাম, সাবওয়ে আছে, ট্রেন আছে, আমেরিকায় কিন্তু এগুলো নাই। আপনার উবার মোবাইলে থাকতে হবে, আপনি কল দিবেন, আসবে, টাকা কেটে নিয়ে যাবে। হ্যাঁ, জি, তো আপনি সবসময় পাচ্ছেন না। আপনি যখন তখন একটু যাতায়াত ঝামেলা ওয়েট আছে, করতে হচ্ছে আর কি। কমিউনিকেশন ঝামেলা আছে, তারপরে পর্যাপ্ত হোটেল নাই এখানে। ইউরোপে যেরকম আপনি সস্তা বলেন, দামি বলেন, সব পাওয়া যায়, খাবার দাবার সব অ্যাভেলেবেল। খাবার আছে, আমেরিকার খাবার নেই তা না, তবে আমি মনে করি সার্বিক দিক থেকে ইউরোপ বেস্ট। ওয়ার্ল্ড কাপের জন্য সময়ের বিবেচনা করলে আপনার আগামী 2036 না সৌদি আরব, সাব্বির ভাই? হ্যাঁ 36 সৌদি আরব, ওই টাইমটা আমরা আরো বেটার পাবো আমাদের দর্শকদের জন্য। আমরা যারা আছি 36 না 34, এখানে তো 26, 34 হ্যাঁ 34 আমরা আরো বেটার টাইম পাবো দেখার জন্য। আমাদের আর এই রাত জাগার কষ্টটা করতে হবে না। না, অনেকে তো আবার রাত জেগে খেলা দেখতে পছন্দ করে। না, এটা যারা আছে তো ইয়াং তরুণ যারা আছে তাদের, হ্যাঁ। তবে অনেকের সমস্যা হয়, যারা স্টুডেন্ট আছে তাদের সমস্যা হয়। আমরা যারা চাকরিজীবী আছে আমাদের একটু প্রবলেম হয়, কিন্তু খেলা না দেখেও পারা যায় না, কষ্ট করেই দেখতে হয়। এই কষ্টটা আর করতে হবে না। টাইমিং এর একটা প্রবলেমের আর এমনি চমকের দিক থেকেও আপনি বলেন, এবার 3 দেশের আয়োজনে আমি বলবো, আমি এবার থ্যাঙ্কস জানাবো একটু 3 যৌথ আয়োজক। 3 টিমই কিন্তু ভালো খেলতেছে, 3টা হোস্ট টিমই কিন্তু ভালো খেলতেছে। কানাডাও ভালো খেলতেছে, যারা প্রত্যাশা করি নাই। কানাডা এরকম বেটার পারফরমেন্স কোনোবারই করে না, ফার্স্ট রাউন্ডই তাদের রাইট। হয়ে যায়। মেক্সিকো তো এটা অনেক সবসময় একটা ভালো টিম, লাতিন। তারা র্যাঙ্কিংয়ে অনেক উপরে, 9 নম্বর টিম র্যাঙ্কিংয়ে। তারপরে যুক্তরাষ্ট্রও এত আহামরি ফুটবল খেলতো না, এবার কিন্তু তাদের যে কোচ আছে মারিসিও পোচেত্তিনো, ও তো বেশ ভালোই টিমটাকে ভালো সাজিয়েছে, ইয়াং প্লেয়ার দিয়ে ভালো খেলতেছে ওরা। আর ওভারঅল বিশ্বকাপের কোচরাও একটা বিশেষ ভূমিকা রাখে। কোচ সাবির ভাইরা বুঝবে, আমার কাছে মনে হয় যে আমি অল্প কথাই বলবো, এবার বিশ্বকাপের তো সবচেয়ে বড় ব্রাজিল টিমের সবচেয়ে বড় তারকা তো কার্লো আনচেলোত্তি। ওই বড় তারকা ব্রাজিল টিমের সবচেয়ে বড় তারকা, ঠিকই বলেছেন, কার্লো আনচেলোত্তি। সবচেয়ে আর বেশি যুক্তরাষ্ট্রের টিমের হলো পোচেত্তিনো, এলো ওদের বড় তারকা। ও খুব হাইলি টেকনিক্যাল কোচ। কার্লো আনচেলোত্তি অ্যাকচুয়ালি ক্লাব লেভেলে কোচিং করে দেয়। বিশ্বকাপ ব্রাজিল তাকে নিতে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক ধৈর্য ধরতে হয়েছে, অনেকভাবে তাকে ম্যানেজ করে তাকে দলে নিছে। এবং আমি মনে করি ব্রাজিলের যে পারফর্মটা করতেছে ব্রাজিল টিম, এটা কোচের একটা বিরাট ভূমিকা। সাব্বির ভাই চমৎকার অ্যানালাইসিস দিচ্ছেন ওনার, তা আমি আর ওই বিস্তারিত ওইদিকে গেলাম না। জি, সাব্বির ভাইয়ের কাছে আবারও আসি। সাব্বির ভাই, একটা বিতর্ক সবসময় আছে, সব কালেই হয়, যে মেসি বড় না রোনালদো বড়, কাকে আপনি আগে রাখতে চাবেন? বা আমি যদি আপনার ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞেস করি, যে আপনার সেরা 5 জনের মধ্যে যদি কাকে রাখতে না, আমি বলতে চাই এইভাবে, মেসি আমাকে একটু এক টাইপের প্লেয়ার, রোনালদো আর একটা প্লেয়ার। মেসি আর রোনালদোরকে আমরা মিলাই, এটা ঠিক না। মেসি কমপ্লিটলি একটা মানে গেম মেকার, আর রোনালদো হলো রিয়েল স্ট্রাইকার। আপনি রিয়েল স্ট্রাইকারকে নিয়ে মেসিকে মিলাতে পারেন না। সে হলো কমপ্লিট ফুটবলার মেসি স্টিল। রোনালদো একসময় ছিল, সে গোল করেছে, সে উইংয়ে খেলেছে। আপনার ম্যানচেস্টার ইউনাইটেড সে উইং থেকে স্টার্ট করেছে, স্ট্রাইকিং থেকে স্টার্ট করেছে। এবং কি বলে, রিয়াল মাদ্রিদে আসার পরে সে কিন্তু উইংস স্ট্রাইকার এখান থেকে স্টার্ট করেছে। মাঝে মধ্যে সে নিচে নেমেছে, ওয়াল পাস করেছে, বল করেছে, কিন্তু মেসি কিন্তু বরাবরই নিচের থেকেই খেলা প্লেয়ার, মিডফিল্ড থেকেই খেলা প্লেয়ার। মিডফিল্ড থেকে সে উইং সাইডে যায়, উইং সাইড থেকে মিডল সাইডে যায়, টপ মানে আপনার ডিবক্সের সামনে যে ওয়াল পাস করে গোল করা, এটা আমরা কিন্তু এখন থেকে দেখছি না। আমরা মেসিকে আর্জেন্টিনা দেখেছি, মেসিকে আমরা বার্সেলোনাতে দেখেছি, মেসিকে আমরা পিএসজিতে দেখেছি, মেসিকে আমরা মায়ামিতে দেখেছি। একই জিনিস কিন্তু দেখেন, আজকে যে ইউএসএ ফুটবল মজিবে বললো যে তারা পারফর্ম ভালো করে, বিকজ অফ তাদের লিগটা এখন জমজমাট হয়ে গেছে। এই কারণে তাদের পারফরমেন্স কিন্তু ভালো, ইয়াং অনেক প্লেয়ার আসছে।
হ্যাঁ, যারা পারফর্ম করছে ভালো। ক্যানাডাও তো পারফর্ম করছে, ক্যানাডাও কিন্তু তারা পার্ট অফ মানে ইউএসএ লিগের সাথে সম্পৃক্ততা আছে, তো তারাও কিন্তু ভালো খেলছে। তো এটার আমি বলবো যে মেসিকে আর রোনালদোকে এইভাবে মানে আলাপ করাটা ঠিক না। মেসিও ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার, আবার রোনালদো বেস্ট ফুটবলার। রোনালদো যদি আপনি রেকর্ডের দিক চিন্তা করেন, গোল রেকর্ডে দেখেন এখনও এগিয়ে আছে। তা আমি বলবো যে এরা দুজনই ফাইট করে যাচ্ছে। মেসি এক ধরনের প্লেয়ার, রোনালদো এক ধরনের প্লেয়ার। হ্যাঁ, দুজনে বেস্ট প্লেয়ার। তার ভিতরে যদি আপনি বলেন যে কে ভালো প্লেয়ার, কাকেটাও কিন্তু আমি বলবো সেই তুলনায় মেসি কিন্তু অনেক কিছুতে আগে। শুধু গোল এভারেজে রোনালদো এখন বেশি আগিয়ে আছে, কিন্তু অল যদি আপনি রেকর্ড বলেন, সব রেকর্ড কিন্তু মেসি ভেঙে দিয়েছে। আপনার ব্যক্তিগতভাবে 5 জনের নাম বলতে বললে প্রথমে কাকে কাকে রাখবেন? আমি যদি বলি পেলে, ম্যারাডোনা, মেসি 3 নম্বরে, তারপরে অনেকে আসে, রোনালদো আসে, জিদান আসে। রোনালদো কারণ- ফেনোমেনা আর ক্রিস্টিয়ানো? না, আমি ক্রিস্টিয়ানো না, রোনালদো ফেনোমেনা। জি। ঠিক আছে, মানে আপনার জিদান আসে, ঠিক আছে, তারপরে আপনার এই আমাদের রোনালদো আসে, আরও 8-10টা প্লেয়ার আছে। যদি আপনি 3টা প্লেয়ারের কথা বলেন, তাহলে পেলে, ম্যারাডোনা, মেসি, এর উপরে আর কেউ নেই। জি, আমি বিরতিতে যেতে হচ্ছে। বিরতির পর আমি মুজিবুর ভাইকে দিয়ে আবার শুরু করতে চাই এই প্রসঙ্গটি। একটা বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন ক্রীড়া জগতের সম্পাদক মুজিবুর রহমান এবং জাতীয় দলের সাবেক ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বির। আমি মুজিবুর ভাইকে দিয়ে শুরু করতে চাই। মুজিবুর ভাই, আপনার কাছে মনে হয় যে আপনি দীর্ঘকাল সময় ধরে দেখছেন, খুব নিবিড়ভাবে দেখছেন আপনার পেশাগত কারণে। আপনার কাছে কাকে কাকে মনে হয় যে ওয়ার্ল্ড ফুটবলে বেস্ট, বা মেসি রোনালদোর যে বিতর্ক আছে সেই বিতর্কের কয়েকদিন আগে ফেনোমেনন বলছিল যে এটির অবসান হওয়া উচিত? অবসান তো আসলে অনেক আগেই হওয়া উচিত ছিল। এখন তো দুজনেরই সময় শেষ, বয়স হয়ে গেছে, তারা আর কতদিন খেলবেন। তবে দুইজনকে আমি বলবো দুই প্যাটার্নের ফুটবলার, দুইজনই বড় তারকা বিশ্ব ফুটবলের একটা গ্ল্যামার বর্তমান যুগের। মেসি রোনাল্ডো দুইজনই একটা বিশ্ব ফুটবলের গ্ল্যামার। তারা শুধু পর্তুগাল বা আর্জেন্টিনার প্লেয়ার না, সারা বিশ্বের প্লেয়ার তারা। সবাই তাদেরকে লাইক করে। ক্রিস্টিয়ানো রোনাল্ডোরও অনেক ফ্যান আছে সারা বিশ্বে। আমাদের বাংলাদেশে দেখবেন অনেক নাম্বার 7 জার্সি পরে পর্তুগালের বা ক্লাবের। তার রোনাল্ডো একটু স্পিডি প্লেয়ার, একটু রাফ অ্যান্ড টাফ খেলে। হ্যাঁ, মেসি একটু শান্ত স্বভাবের প্লেয়ার। ও একটা টেকনিক নেয় মাঠে, আমি যেটা ফলো করি। মেসি দেখবেন অনেক সময় নিচের দিকে তাকায় থাকে, তাকায় দেয়, হাঁটতে থাকে, বলটা পাওয়ার পরে উইথ দ্য বল সে ডেঞ্জার হয়ে যায়, উইথ দ্য বল সে ডেঞ্জার হয়ে যায়। আর ক্রিস্টিয়ানো রোনাল্ডো একটু রাফ অ্যান্ড টাফ খেলে। আর রাফ অ্যান্ড টাফ খেলে দেখেই সে তো তার আপনার স্বর্ণালী সময়টা পার করছে ইংলিশ লিগে। ইংলিশ লিগে কিন্তু সব প্লেয়াররা খেলতে পারে না। মেসি কিন্তু ইংলিশ লিগে খেলে নেই। ইংলিশ লিগ অনেক টাফ লিগ, ওইখানে পাওয়ার ফুটবল হয়, ওইখানে রাফ অ্যান্ড টাফ। আপনার ফাউলের মানে ধাক্কাধাক্কির পরিমাণটা বেশি থাকে, দেখবেন আপনি খেয়াল করে। তো ওইটা রোনাল্ডো অভ্যস্ত। মেসি ওইটা অভ্যস্ত না দেখে সে ইংলিশ লিগে খেলে নেই। অফার পায়নি যে তা না, তাই ম্যানচেস্টার সিটিতে তাকে হিউজ পারিশ্রমিকে তাকে নিতে চেয়েছিল, সে যায় নাই। সে বুঝছে যে ওই লিগে সে অ্যাডজাস্ট করতে পারবে না। খেলছে পিএসজিতে, খেলেও সে আপনার বেশি এক মৌসুম খেলে তারপরে তো চলে গেল আবার। তো দুই প্যাটার্নের প্লেয়ার, তো দুইজনই বড় তারকা, দুইজনেরই ছন্দময় ফুটবল খেলে, পায়ের কাজ আছে, গোল দেখার মতো গোল, তাদের চোখে লাগার মতো গোল রোনাল্ডোও করে, মেসিও করে, তাই না? তাই কাজেই এখানে বিতর্কের কোনো বিষয় আসলে রাখা উচিত না, আমিও সেটাই মনে করি। দুই প্যাটার্নের প্লেয়ার, দুইজনকে দুই দিক দিয়ে সম্মান করতে হবে আমাদের। আমি সাব্বির ভাইয়ের কাছে একটি বিষয়, আপনারা দুজনেই বলছিলেন যে যুক্তরাষ্ট্র, কানাডা, আমি আরও যদি দুটো নাম বলি, এবার আমরা আগে কখনো নামটা শুনিনি, কোরাসাও, কেপ ভার্দে, যেটি নিয়ে খুব আলোচনা হচ্ছে, তারা আজকে একটা জায়গায় আছে। বাংলাদেশের ফুটবল নিয়ে যদি আমি কথা বলি, যে আপনাদের সেই সোনালী সময়টা, অধ্যায়টা, মানে সেই জায়গা থেকে আমরা এই জায়গায় তারা উপরে উঠে গেল, এর কারণ কি সাব্বির ভাই? আমি আজকে আপনাকে পেয়েছি। কারণ হলো জর্ডানের মতন টিম যদি ওয়ার্ল্ড কাপ খেলতে পারে এক্সাম্পল, তো আমরা ওয়াই নট বাংলাদেশ খেলতে পারবে? তো অ্যাকচুয়ালি আমাদের ফুটবলের যে অবস্থান ছিল, প্রেক্ষাপটটা ছিল, স্বর্ণের যুগে যে ফুটবল ছিল, 89-এ আমরা 88-এ আমাদের
ওয়ার্ল্ড র্যাঙ্কিং 105 ছিল, অথচ ইন্ডিয়া 115 ছিল। তো এই পর্যায়ে আমরা তখন মানে অ্যানালাইসিস করে দেখেছিলাম যে আমার চোখে যে আমরা এশিয়ার 16-17 নম্বর টিম, ওয়াই নট আমরা কেন টার্গেট করলাম না যে আমাদের স্ট্রাকচারকে ঠিক করা, যে আমরা এশিয়ার 10টা টিমের ভিতরে একটা টিম হব। এটা 10 বছর লাগুক, এটাকে আমার টার্গেট নিয়ে কী কী করা দরকার সব ধরনের প্ল্যান করা উচিত ছিল। জি, এবং পাশাপাশি আমি 10 বছর শেষ হওয়ার পরে আমরা যদি এশিয়ার মানে 10টা টিমের ভিতরে 11 নম্বর টিমও থাকি, তাহলে আমরা চিন্তা করি যে আমরা 10 ইয়ার্সে 10 ওয়ার্ল্ড কাপে যাওয়ার চেষ্টা করব, টিমের ভিতরে একটা টিম হব। তো এরকম প্ল্যান যদি আমাদের না থাকে তাহলে তো আমরা এগোতে পারবো না। আমার বিচ্ছিন্ন 20টা বছর সালাউদ্দিন ভাইয়ের সময় 20টা বছর পার হয়ে গেল, আমাদের জীবন থেকে 20টা বছর চলে গেছে এবং আমরা সেই 105 থেকে চলে গেলাম 86-এ র্যাঙ্কিংয়ে। তো এখন মনে হয় এই কয়েকটা ম্যাচ খেলাতে একটু ভালো খেলা আছে, এখন 81-এ এসেছে। তো খুব সম্ভবত 93 বা 96 ব্যাংককের হবে। তা আমরা ব্যাংককে আমরা কাছাকাছি ছিলাম, আমরা হারাইতাম না, তারা হারাইতো। তো আমরা কেন এই পর্যায়ে চলে আসলাম? এটা হলো আমাদের মিস প্ল্যানিং করে। স্টিল এখনও আমি বলবো সালাউদ্দিন ভাই 20 বছর গন, আমরা আবার প্রথম থেকে শুরু করছি। এখন 2.5 বছর তাবিদের গন, স্টিল নট কোনো প্ল্যান নাই যে আমাদের ফুটবলে কী হবে। আমরা ভুগছি হইল হামজা নিয়ে ভুগছি, হামজা হাইবে চলছি, মানে আমাদের ফুটবল হয়ে গেছে। আমরা বিদেশ থেকে প্লেয়ার নিয়ে আসবো, এনে খেলাবো, আমাদের পাইপলাইনে কোনো প্লেয়ার নাই। বি লিগ খেলা হচ্ছে, প্রিমিয়ার লিগ খেলা হচ্ছে, অন্য অন্য আদার লিগগুলি কিন্তু এখনও 2.5 বছর হয়েছে ফাইনাল ফুটবল লিগ হয় না, আদার ডিস্ট্রিক্টের লিগ হয় না, কোনো ক্যালেন্ডার নাই, কোনো কিছু নাই। যেমন একটা ক্লাবের কর্মকর্তা সে যদি জানে যে আমার 3rd ডিভিশন আমার অমুক মান্থে খেলা হবে, স্টার্ট হবে, তাহলে তো আমি এখন থেকে প্রিপারেশন নিতে পারি। তো একটা ক্লাবের প্রিপারেশন নেওয়ারও তো সুযোগ নাই। তো এইটা যদি আমরা না করতে পারি তাহলে আমরা কিভাবে আশা করতে পারি যে আমরা এশিয়ার 10 টিমের ভিতরে হব, বা আমরা আমাদের র্যাঙ্কিংটা বের হয়ে বাড়ে আমরা আবার আগের জায়গায় পৌঁছাবো। তো আমরা যদি প্ল্যান যদি না করি সারা বাংলাদেশ মিলে, বাংলাদেশে হয়ে একমাত্র আমি মনে করি যে ফুটবলের কর্ণধার হলো ফুটবল ফেডারেশন। তারা যদি সঠিকভাবে প্ল্যান দেয় তাহলে ফুটবল এগোবে। এবং তার পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, আমাদের ক্রীড়ামন্ত্রী বলেন, ক্রীড়ামন্ত্রী আগে প্রধানমন্ত্রী পরে, ক্রীড়ামন্ত্রীর কাছ থেকে যে প্ল্যানগুলি আমরা যে প্ল্যান করছি তার সহযোগিতা হওয়া দরকার। আমার প্রধানমন্ত্রী সহযোগিতা, আমার কী কী ল্যাকিংস আছে এইগুলি ফিল আপ করে আমাকে আগাইতে হবে, আমাকে প্ল্যান ক্রিয়েট করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এবং এই বাস্তবায়ন যদি আমরা করতে পারি, আমার কাছে মনে হয় ফুটবল আমরা পিছিয়ে থাকবো না, আমরা এগিয়ে যাব। কারণ আমরা বাংলাদেশে আর্জেন্টিনার মতন প্লেয়াররা জানে যে দর্শক বাংলাদেশ আর্জেন্টিনাকে এত ভালোবাসে। তো তারা যদি মনে করে যে আমাদের দেশ এত পপুলার ফুটবলে, তো ওয়াই নট আমরা ফুটবলে কেন পিছিয়ে আছে? শুধু অনলি আমাদের প্ল্যানিং অভাবের কারণে। সঠিক লোকটা ফুটবল ফেডারেশন নাই, সঠিক লোকটা যদি ফুটবল ফেডারেশন না থাকে ফুটবল জীবনে এগোবে না, জি, এই জায়গায় পড়ে থাকবে। সাব্বির ভাই, আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের বর্তমান ক্রীড়া যিনি দায়িত্বে আছেন, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, উনি একজন বিখ্যাত ফুটবলার। তিনি তো দায়িত্বে আছেন, তিনি নিশ্চয়ই ফুটবলের সব কিছুই বোঝেন যে আসলে কোন জায়গায় প্ল্যানিং। আপনি বলছেন যে প্ল্যানিংয়ের অভাব, এখন তো নিশ্চয়ই সেই প্ল্যানিংয়ের অভাবটা থাকার কথা না। আসলে সমস্যা কি প্ল্যানিংয়ের, নাকি ব্যবস্থাপনা, না আর্থিক টাকার, কোন জায়গায় অভাবটা আপনার কাছে মনে হচ্ছে? আমি বলি প্ল্যানিং এবং আর্থিক দুইটাই সমস্যা। যেমন আমি কিছুদিন আগে আমি একটা ইয়েতে মানে থেকে পত্রিকায় দেখেছি, বা ইয়েতে আসছে যে আমিনুলের সাথে দেখা করেছে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট সাহেব, দেখা করেছে তাকে কথা বলেছে, তার সাথে যে 70টা ইভেন্টের একটা প্রোগ্রাম দিয়েছে। আমিনুল হয়তো চেয়েছে যে আপনাদের প্রোগ্রাম কি, তারা হয়তো আমরা দেখেছি যে 70টা প্ল্যানিং দিয়েছে যে কোথায় কোথায় খেলা হবে। আমরা প্ল্যানিংয়ের কথাটা আমি জানি না, 70টা ইভেন্টের কথা বলেছে যে 70টা ইভেন্ট তারা খেলবে, সেই প্ল্যানটা এটা আমিনুলের কাছে দিয়েছে। এখন আমরা জানি না এর মধ্যে তাদের সাথে কী কথা হয়েছে। আমার বিশ্বাস যে যদি সঠিকভাবে প্ল্যান করা হয়, আর আমার কাছে মনে হয় আমিনুল কিন্তু স্পোর্টসকে এগিয়ে নেওয়ার জন্য সে কিন্তু দাঁড়িয়ে আছে, সে চেষ্টা করছে। এবং আমাদের একটা চ্যারিটি ম্যাচ হয়েছিল, যে চ্যারিটি ম্যাচে প্রধানমন্ত্রী কিন্তু এসেছিল আমাদের এক্স ন্যাশনাল প্লেয়ারদের সাথে, সে ছিল প্রায় 2 ঘন্টা যাবত ছিল। একটা প্রধানমন্ত্রী মাঠে 2টা ঘন্টা এক্স প্লেয়ারদের সময় দেওয়া এত সোজা কথা না, এবং তারা
তিনি আমাদেরকে বলেছেন যে আমরা স্পোর্টসকে আগিয়ে নিতে চাই, আপনাদের সহযোগিতা দরকার। তা আমরা বলেছি আপনার সহযোগিতা আমরা করব, কিন্তু এখন আমাদের প্রপার লোককে যদি ডাকা না হয়, সহযোগিতা চা না হয়, তাহলে ফুটবল কিন্তু আবার পিছিয়ে থাকবে। ফুটবল ওই জায়গায় থাকবে। তাকে দেখে আপনি শুনুন, আমার মাথা থেকে মেধা আসবে যে ফুটবলকে কীভাবে আগানো যায়। একটা অন্য মানে যারা বোঝে না তাদেরকে দিয়ে ফুটবল চালানো যাবে না, হবে না। তো আমি বলছি এরকম মেধা তালিকা যারা লোকজন আছে যারা ফুটবলকে এগিয়ে নিতে পারবে, তাদের কাছে প্ল্যান নেন, কথা বলেন, আলোচনা করেন। আমাদের দেশের ফুটবলটাকে আগে নিতে হবে, তো সেটা কি এই জায়গায় পড়ে থাকবে? আমার বিশ্বাস যে আমিনুল হক এইটা করার চেষ্টা করছে। আমি দোয়া করি তার জন্য, সে জানি এই ফুটবলটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যায়। জি, আমরা যতটুকু জানি তিনি আন্তরিক এই বিষয়ে কাজ করতে চান। মুজিব ভাইয়ের কাছে আসতে চাই। মুজিব ভাইকে আমরা কুরাসাও বা কেপ ভার্দে কবে হতে পারবো? আর আরেকটি কথা যেটি আলোচনা হয় যে বর্তমান যে বোর্ড আছে সেই বোর্ডে কি অতীতের ছায়া নাকি এখনো কেউ কেউ দেখতে পান? তা আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলার প্রতি খুব আন্তরিক উনি, যেটা ওনার তো ক্ষমতায় মাত্র 4 মাস হয়েছে। 4 মাসের ভিতরে এত দ্রুত পদক্ষেপ অতীতে আমি অন্য কোনো সরকারকে নিতে দেখি নাই। আপনি জানেন যে ট্যালেন্ট হান্ট 10টা খেলাকে আমরা প্রায়োরিটি দিয়ে এটা ট্যালেন্ট হান্ট কর্মসূচি শুরু হয়ে গেছে নতুন করি নামে। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা স্লোগান আছে, ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগানটাকে সামনে রেখে আমাদের খেলাধুলা আগাচ্ছে। এবং আপনি দেখেন ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে, দুস্থ ক্রীড়াবিদদের অর্থ দেওয়া হচ্ছে। যারা কৃতি ক্রীড়াবিদ আছেন তাদেরকে উৎসাহিত করার জন্য, যাতে ভবিষ্যতে আরও ভালো করে, তাদেরকে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। অলরেডি ডিস্ট্রিবিউট হচ্ছে, এটা স্টেপ বাই স্টেপ হচ্ছে। আর ট্যালেন্ট হান্ট যেটা নতুন কুড়ির মাধ্যমে যেটা 10টা খেলাকে অগ্রাধিকার ভিত্তিতে বাছাই করা হয়েছে, ওইগুলোর কাজ চলতেছে সারা দেশব্যাপী। আশা করি আমরা আসলে এটার সুফল আমরা পাবো, হয়তো সময় দিতে হবে। বয়স মাত্র 4 মাস। 4 মাসে যে উদ্যোগ নিচ্ছে এটা আমি অবশ্যই বলবো এটা একটা প্রশংসনীয় উদ্যোগ। তো এটা ওদের ভবিষ্যতে আমরা এটা সুফল পাবো। এটা দুই দিকেই কাজ হবে, আমরা ছেলে মেয়ে দুই ফুটবলের দিকে। তবে আমাদের আপনি এজ লেভেলে দেখবেন বাংলাদেশের ছেলেরা কিন্তু খুব ভালো খেলে, সাফে চ্যাম্পিয়ন হয়ে আমাদের ন্যাশনাল টিম পারে না। এটার কারণ হলো এজ লেভেল থেকে খেলে যখন দেশে ফেরে টিমটা আর খবর থাকে না। আপনার প্রপার গাইডলাইনের ভিতরে রাখতে হবে, নার্সিংয়ের ভিতরে রাখতে হবে। এটার দায়িত্ব ফুটবল ফেডারেশন। তবে টাকা পয়সারও কিছু সমস্যা আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। ফুটবলের কোন সমস্যাটা? টাকা পয়সার জায়গায় অনেক সমস্যা। ফুটবলে টাকা কি কম নাকি? না, আমাদের তো আসলে আমাদের অন্যান্য বিশ্বের সাথে আপনি তুলনা করেন, যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সাথে দেখেন, ইন্ডিয়া বলেন, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারা ফুটবলের পেছনে যে টাকা খরচ করে আমরা তো এটা পারতেছি না। মুজিব ভাইয়ের সাথে আমি একটা জিনিস ডিফার করব, জি সাবির ভাই, যে মুজিব ভাই জিনিস বসে ঠিক আছে, তা আমরা প্ল্যানটা কবে নিব? আমরা নিচ্ছি 4 মাস হয়েছে, ডাজন্ট ম্যাটার। খেলা কোথায়? মাঠে খেলা। দেশটা 4 মাস ধরেছে, কোনো ব্যাপার না। আমার যারা ফুটবল ফেডারেশন আছে তারা তো আমার প্ল্যান দিতে হবে, বাজেট দিতে হবে। আমার সরকার দেখ 6 মাস পরে, 5 মাস পরে দেখ, কিন্তু আমাকে তো প্ল্যানটা রেডি করতে হবে। আমরা পুরো বাংলাদেশে প্ল্যানটা করতে কিন্তু অর্থ লাগে না। আপনার প্ল্যানের পাশাপাশি আমার অর্থ সাপোর্ট লাগবে। সে প্রধানমন্ত্রী কিন্তু দেখ আমার প্ল্যানটা কি, এই বাস্তবায়ন করতে হবে। সেটা তৈরি করুক, কমিটি তৈরি করুক, সারা ডিস্ট্রিক্টগুলিতে কমিটি তৈরি করুক, সারা বাংলাদেশে ফুটবল খেলা হবে, কীভাবে হবে এই প্ল্যানটা করুক। এইটা এই 4টা প্রধানমন্ত্রীকে দেখ, এই 4টা ক্রীড়ামন্ত্রীকে দেখ। এখন বলতে কতটুকু দিচ্ছে আমি জানি না। আমি স্টিল সন্দিহান, মুজিবুর সাহেব সন্দিহান, যে আমার কাছে মনে হচ্ছে যে সঠিক প্ল্যান ছাড়া টাকার অবশ্যই দরকার। আমি একটা চিন্তা করেছি যে বাংলাদেশে ফুটবল ডেভেলপ করতে গেলে, আমি 60টা ক্লাব আছে, 3rd ডিভিশন থেকে আরম্ভ করে প্রিমিয়ার লিগ পর্যন্ত 60টা ক্লাব আছে আর ফেডারেশন। এখানে আমি দেখেছি প্রায় আপনার এই টোটালে এই ঢাকা লিগে খেলাতে হলে 100-150 কোটি টাকা লাগে। ক্লাবগুলিতে 100 কোটি টাকা লাগবে, 50 কোটি টাকা লাগবে ফেডারেশন কিছু টাকা নেই। ফেডারেশন 18 থেকে 20 কোটি টাকা পায় হলো ফিফা থেকে। তার টোটাল বাংলাদেশের ফুটবল চালাতে গেলে 80-90 কোটি টাকা লাগবে। তো তাকে যদি 50 কোটি টাকা দেওয়া হয় আর 100 কোটি টাকা যদি ক্লাবগুলিকে সাপোর্ট দেওয়া হয়, সেটা কীভাবে দেবে সেটা আমার কাছে প্ল্যান আছে। সে যদি আমি সাথে বসি, সেই প্ল্যান আমি দিতে পারবো, কীভাবে কোথেকে টাকা আসবে, কেমনে আসবে দিতে পারবো। কিন্তু আমার কথা হলো এটা বাস্তবায়ন করে যেটা প্ল্যান দরকার, তো সেই সঠিক প্ল্যানটা তো আপনাকে দিতে হবে। আর এই প্ল্যানটার সাথে সাথে বাস্তবায়ন করতে হবে। হয়তোবা
আমি এখন প্ল্যান করলাম আমার পুরো রেজাল্ট পাইতে 5 বছর লাগবে, তো এইটা আমি প্ল্যান এখন করেন। জি, আমি সেটাই মুজিব ভাইকে বললাম, মুজিব ভাই বলেন প্লিজ আপনি। প্ল্যান তো সেটি আসলে 5 বছর 10 বছর 20 বছরের মাথায় রেখে প্ল্যান করে যে আমি এই সময়ের পরে আমাকে ওই জায়গাটা আমাকে পৌঁছতেই হবে। ডেফিনেটলি। সবচেয়ে বড় কথা হলো আমাদের খেলার মাঠ নেই। তা আমাদের বর্তমান সরকার মাঠের ব্যাপারে অনেক সচেতন। সারা উপজেলা পর্যন্ত মাঠ তৈরির একটা উদ্যোগ নেওয়া হয়েছে, সম্প্রতি নেওয়া হয়েছে এটা সমস্ত বাংলাদেশে, এবং কোথায় ভালো ভালো স্টেডিয়াম করা যায় এটাও মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। তা আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রীর মাধ্যমে এখানে কাজ চলতেছে সারা বাংলাদেশে। এটা একটা মানে জায়গা খোঁজা হচ্ছে, বিভাগীয় হোক জেলা পর্যায়ে হোক, ভালো জায়গা যেখানে আছে সরকারি জায়গা হোক এখানে স্টেডিয়াম করার। তা আমাদের প্রধানমন্ত্রীর একটা আছে, কথা নির্দেশনা আছে যে যুব সমাজকে আপনি যদি মাঠমুখী করতে না পারেন, খেলামুখী করতে না পারেন, আপনি নৈতিক অবক্ষয় থেকে আপনি দেশকে রক্ষা করতে পারবেন না। এটা উনি শুরুতেই মানে ক্ষমতা এসে রিয়েলাইজ করতে পারছেন এবং এই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। সরকারের পরিকল্পনা আছে, কারণ ফেডারেশনের না থাকলে সরকার তো আর সব জায়গায় আপনার ঘরে গিয়ে তো আপনার ইয়া করে দিতে পারবেন না, আপনি কীভাবে আপনার পরিবার চালাবেন, তাই না? ফেডারেশনও তো গাফিলতি আছে আমি বলবো। এখানে সবাই ক্ষমতার জন্য আসে, যখন সংগঠকদের হাতে দায়িত্বটা পড়বে তারা বুঝবে। সাব্বির ভাই যদি ফুটবলে যায়, সাব্বির ভাই জানবে যে এখানে দরদটা কি, আমি ফুটবলার। একজন হকি খেলোয়াড়কে আপনি যদি তার ফেডারেশনটা দায়িত্ব দেন, সে অন্য কিছু করার একবার হলেও চিন্তা করবে যে আমি তো একজন প্লেয়ার ছিলাম, আমি এই খেলাটার প্রতি তো আমার একটু দরদ দেখানো দরকার, সময় দেওয়া দরকার, কন্ট্রিবিউশন থাকা দরকার। সেটি তো আমরা এবার পেয়েছি আসার একটি জায়গা হ্যাঁ, আছে। আমাদের এইগুলাকে আমরা ফাইন্ড আউট করে এইভাবেই আসলে খেলাধুলাকে এগিয়ে নেওয়ার জন্য বিগত 4 মাসে আমরা অনেক দূর আগাইছে আমাদের সরকার। জি, আমি সাবির ভাইয়ের কাছে আসতে চাই। সাবির ভাই, নতুন আপনাদের যে মানের খেলোয়াড় আমরা দেখেছি ফুটবল মাঠে, সেই মানের খেলোয়াড় তৈরি আর হচ্ছে না কেন? বা মাঠগুলো কি আসলে উপযুক্ত ফুটবল খেলার মতো? আমাদের মাঠ কথা যদি ধরি বা আন্তর্জাতিক মানের মাঠের, সেই আমরা কত পেছনে আর কি সেই জায়গাগুলো থেকে? না, সেগুলোর থেকে তো আমরা অনেক পিছনে। আপনি আন্তর্জাতিক চিন্তা করেন, ওয়ার্ল্ড লেভেলে চিন্তা করেন, অনেক পিছনে। আমাদের অবকাঠামোই তো প্রবলেম। এই যে মজিবুর ভাই বললো, আমাদের প্রতিটা ডিস্ট্রিক্টে ফুটবল ক্রিকেট স্টেডিয়াম থাকা দরকার, প্রতিটা ডিভিশনে অ্যাটলিস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট ফুটবল টিম থাকা দরকার। এই আমরা স্টেডিয়াম নিয়ে মারামারি করি, একবার ক্রিকেট নিবে একবার ফুটবল নিবে, তো এইগুলি তো স্ট্রাকচারের ভিতরে পড়ে। তো এই অবকাঠামো তৈরি করা দরকার। পাশাপাশি সকল ফেডারেশনের যেসব জায়গায় ফেডারেশনগুলি আছে, দক্ষ লোকদেরকে যারা ফুটবল বুঝে, ক্রিকেট বুঝে, অন্য অন্য ফেডারেশন খেলাগুলি বুঝে, কাবাডি, দাবা, যারা যে লেনে আছে, ব্যাডমিন্টন, সবগুলিকে ঢেলে সাজাতে হবে এবং প্রপার স্পোর্টসম্যান প্লাস সংগঠক মিলে একটা জিনিস সম্মিলিতভাবে যদি করে দেওয়া হয়, তাহলে স্পোর্টস ব্যাপারটা বুঝবে, সংগঠকরা যারা যেই ইভেন্টের সংগঠক, তারা ওই ইভেন্ট ভালো বুঝে, সম্মিলিতভাবে এইটাকে দাঁড় করাতে হবে। তাহলে আমার কাছে মনে হয় ফুটবল বলেন, অন্য অন্য স্পোর্টস বলেন, এগিয়ে যাবে ডেফিনেটলি। আমার বিশ্বাস যদি সঠিকভাবে প্ল্যান করা হয়, আমার কাছে মনে হয় ফুটবল বেশি দিন হয়তো বা 10 বছর ভিতরে আমরা এশিয়ার লেভেলে যেতে পারবো। আমার বিশ্বাস। আমরা সেই আশা করি। আপনারা ফুটবলের সঙ্গে জড়িত আছেন। আমি আবার আপনার পেছনের দিকে একটু ফিরে যেতে চাই, আপনার নিজের ক্যারিয়ার সম্পর্কে কিছু জানতে চাই। আমরা জানি যে আপনি ইনজুরির কারণে আপনার ক্যারিয়ার খুব ছোট হয়ে গেছে। হ্যাঁ, ছোট হয়ে গেছে। হয়তো আরও আপনার কাছে আরও আমরা পারফরমেন্স পেতাম। আপনাকে বাংলার ম্যারাডোনা বলা হয়। এই বিষয়গুলো আপনার কাছে কেমন লাগে? বা আমি যদি ধরি যে আপনার সেই সময়কার কিছু যদি স্মৃতিচারণ আমাদের কাছে করেন, যে সেই ফুটবলটাকে আপনি মিস করেন কিনা? ডেফিনেটলি আমি তো ফুটবলকে মিস করি। আমাদের দেশের খেলা দেখলে, ভালো প্লেয়ার যদি খেলে, ভালো রেজাল্ট হয়, ভাল লাগে। যে আমাদের এই যে আপনার কাছে এই যে ক্ষোভগুলি, কথাগুলি বললাম যে ফুটবল পিছিয়ে যাচ্ছে, এটা তো আমার একটা ক্ষোভ যে আমাদের ফুটবল কেন আগাচ্ছে না। আমি সাব্বির, বাংলাদেশে হয়তোবা আপনারা আমাকে ভালো প্লেয়ার হিসাবে স্বীকৃতি দিয়েছেন, নিশ্চয়ই আমার কোনো ভালো গুণ ছিল, এই কারণে আমাকে আপনারা ভালো স্বীকৃতি দিয়েছেন। আমিও তো চাই যে আমি যতটুকু ফুটবল খেলি তার চেয়ে আরও ভালো ফুটবলার তৈরি হোক, দেশে মান বৃদ্ধি পাক, আমাদের র্যাঙ্কিং বাড়ুক, আমরা একটা ওয়ার্ল্ড লেভেলে ফুটবলে যেতে পারি, সেই চিন্তা কিন্তু আমাদেরও আছে যে আমাদের প্রজন্ম যেন এগিয়ে যায়। তা আমি মনে করি যে আমরা এটা অনেক বিশদ ব্যাপার, এসব নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। অ্যাকচুয়ালি আমরা এখন পর্যন্ত কোনো সুরা পাইনি। তবে আমরা অবশ্যই আশা করি, দেখি প্রধানমন্ত্রী নতুন এসছেন, উনি অনেক
সক্রিয় অনেক, এবং উনি চেষ্টা করছে যে স্পোর্টসটাকে ডেভেলপ করা যায় কীভাবে। উনি নিজেও একজন স্পোর্টস মানে অনুরাগী। আমার কাছে আমার বিশ্বাস, যেহেতু ক্রীড়াঙ্গনে আমির হক এসছে, সে ফুটবলার ছিলেন, অন্যান্য ইভেন্টের ব্যাপারেও সে জানেন, তো আমার কাছে বিশ্বাস যে সে অবশ্যই ভালো কিছু করবেন। তবে তাকে সাপোর্ট করা দরকার। তবে আমার কাছে আমি বলবো তাকে সাবধান থাকার জন্য, যে প্রপার লোককে যদি সে প্রপার জায়গায় দিতে পারে, আমার কাছে মনে হয় সমাধান হবে। কারোর কান কথায় শুনে দরকার নেই। আমার কাছে মনে হয় প্রপার ওয়েতে তাকে যদি প্রপার লোককে প্রপার ফেডারেশনগুলিতে বসাতে পারে, তাদের কাছ থেকে প্ল্যান যেতে পারে, যে আপনার নির্দিষ্ট প্ল্যান দিবেন এবং তা সেটি মনিটরিং সে করতে পারে লোক দিয়ে, আমার কাছে মনে হয় স্পোর্টসটা আবার ঘুরে দাঁড়াবে। জি, মাঠের আসি আপনার কাছে। মাঠে আপনার সঙ্গে কার রসায়নটা বেশ সবচেয়ে বেশি ভালো জমতো বলে মনে হয় আপনার কাছে? গোল করার ক্ষেত্রে না গোল করানোর ক্ষেত্রে? আমার তো আসলে বেসিক ছিল হলো গোল করানোর ব্যাপারটাই ছিল বেশি। তো রসায়নটা যেরকম ছিল যে আমার উপরে অনেক মানে মানে আমার উপরে দায়বদ্ধতা ছিল টিমের, যে আমাকে ক্লাব টিমকে উইন করাইতে হবে, সে ন্যাশনাল টিম হোক আর ক্লাব টিম হোক। তখন আমার দেখা যেত যে যে ক্লাব বলগুলি অনেক মানে মিডফিল্ড থেকে বল বানাতে হতো, মিডফিল্ডকে আমরা কন্ট্রোল দেখতাম যে করতে হতো, এমেকার সঙ্গে আপনার একটা ভালো হ্যাঁ রসায়ন ছিল। কন্ট্রোল করতে হতো এবং গোল করাইতে হতো। এবং অনেক আপনি জানেন, আপনি এশিয়ার কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার রহিমকে কিন্তু আমাদের মরক্কো এসেছিল, জি। ওকে 5 খেলায় 5টায় পরপর 5 খেলায় 5টা হ্যাট্রিক করিয়েছে। তারপরে ভিজেন তারিখে হাইয়েস্ট স্কোর করিয়েছে, এবং এমেকাকে গোল করিয়েছে, এবং রাশিয়া একটা প্লেয়ার ছিল, ওকে অনেক হাই স্কোর করিয়েছে। এবং আমার 93-তে আমি যখন ক্যাপ্টেন চ্যাম্পিয়ন হই, আমাদের টিমে যে অ্যালেক্স এসেছিল রাশিয়া প্লেয়ার, সে হাই স্কোরটা ছিল। সেকেন্ড হাই স্কোর ছিল আসলাম ভাই, থার্ড হাই স্কোর ছিল নকিব, ফোর্থ হাই স্কোর ছিল মনে খুশমত রুমি ছিল। তার মানে আমাদের কতগুলি গোল হয়েছিল। তো সেদিক থেকে চিন্তা করে দেখা যায় যে গোলগুলি কিন্তু উৎসাহ কিন্তু ম্যাক্সিমাম আমার থেকেই এসছে। তো এইটা মজিবর ভাইরা ভালো বলতে পারবে, কারণ আমার যখন আমি ফুটবল খেলছি, মজিবর ভাই তো ভালো ভাইরা বলতে পারবেনি। প্রকাশ্য তা আপনি যখন বলছিলেন আমি তখন দেখতেছিলাম গোলগুলো আর কি, আমার চোখের সামনে ভেসে উঠছিল। তো চাক্ষুষ প্রমাণ হলো মজিবর সাহেব না এখানে আছে। তারা আমরা যখন খেলতাম তখন তারা সক্রিয়ভাবে আমাদের সাংবাদিক ছিলেন, আমাদের নামে অনেক সুন্দর সুন্দর মানে কথা লিখতেন, তা আমাদেরকেও ভালো লাগতো। হ্যাঁ, আপনাদের কথাই মজিবর ভাইরা তুলে দিতেন, আমরা সেগুলো পড়তাম। প্রাচীর হিসেবে কাকে সবচেয়ে বেশি টাফ মনে হতো? দেয়াল যে না, আমার বাংলাদেশের? কাছে কোনো ডিফেন্স মনে হতো না, কারণ আমি কাউকে কেয়ার করে ফুটবল খেলতাম না। কারণ আমার কথা ছিল আমার গোল করাইতে হবে প্লেয়ার, আমার টিমকে গোল বল এনে দিতে হবে। সে কোন সুপার প্লেয়ার, কোন মানে টাফ প্লেয়ার, আমাকে কৌশল অবলম্বন করতে হতো যে কার এগেনস্টে কীভাবে খেলতে হবে, সেটা প্ল্যানিং করতে, মাঠের ভিতরে প্ল্যানিং করতে হতো। মনে মুন্নাকে কিভাবে মূল্যায়ন করবেন? তার ক্যারিয়ার, তাকে দেখা, আপনি দেখেছেন, একসঙ্গে খেলেছেন আপনার দুজন। হ্যাঁ, মুন্না আমার খুব গুড ফ্রেন্ড, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। এবং সে আমার খুব ভালো ফ্রেন্ড ছিল, এবং সে খুব ভালো প্লেয়ার ছিল, নাম করা প্লেয়ার ছিল, এবং সে মাশাআল্লাহ বাংলাদেশে হয়েছে। আমিও যেহেতু ক্যালকাটায় মোহনবাগানে এবং মোহনবাগানে খেলেছি, আমি অত মানে লং টাইম খেলতে পারিনি, কারণ আমার ন্যাশনাল টিমে খেলা ছিল। তো মুন্নার আমার বয়সের কারণে তারতম্য কারণে মুন্না ওই এইচ লিগের খেলাগুলি খেলতে পারে, ন্যাশনাল টিমে খেলা ছিল। তো যেই কারণে মুন্না ইস্ট বেঙ্গলে সে কিন্তু বছর একটা লিগ পার করেছে, এবং সে কিন্তু অনেক নাম বাংলাদেশের জন্য অনেক মানে নাম নিয়ে এসছে। সে কিন্তু মুন্নাকে মানে ক্যালকাটা যারা ক্যালকাটায় আছে তারা কিন্তু মুন্নাকে অনেক ভালো বড় প্লেয়ার, আমাদের সুনাম কিন্তু মুন্না নিয়ে এসছে। তা আমি মনে করি মুন্না অনেক ভালো প্লেয়ার ছিল, এবং পাশাপাশি কায়সার আহমেদ ভালো প্লেয়ার ছিল স্টপার। তো এই দুইটা স্টপারকে আমি বলবো যে বাংলাদেশে অলমোস্ট মানে সেরা স্টপার। হ্যাঁ, এই দুজনকে বলবো আর কি। মুজিবুর ভাইয়ের কাছে আসছে। মুজিবুর ভাই, আপনি ওই সেই পুরাতন কথা আপনারা লিখতেন, আমরা পড়তাম, সেই জায়গাটা থেকে একটু স্মৃতিচারণ শুনতে চাই, বিশেষ করে মাঠের পারফরমেন্সগুলো, কোন জায়গাগুলো আপনার মিস করেন এখনো? এখন সত্যি কথা বলতে গেলে এখন মানুষ মাঠে কেন যেত? দর্শক খেলা দেখতে যেত শুধু দলের না, প্লেয়ারের। আগে প্লেয়ার, দল পরে। আপনি শুরু থেকে দেখেন এনায়েত, সালাউদ্দিন, ওনাদের খেলা দেখতে যেতেন। ওনাদের পরবর্তী সময়ে এসে চুন্নু ভাই আছে, আসলাম ভাই, সাব্বির ভাই, তারপরে ওনাদের মানের প্লেয়ারদের মানুষ খেলা দেখতে যেতেন। এখন তো প্লেয়ারই নেই।
এখন প্লেয়ার এনে আমরা লেখেও মজা পাই না। না এখন তো ওই যে একটা হাইপ আছে হামজা সমিত না, হামজা তো এটা সম্প্রতি সময় আসে। হামজা তো আসলে এখন ও ইংল্যান্ডের আন্ডার-19 খেলছে। ওই যে পারফরমেন্স ছিল, ইনজুরিতেও তার শেষ। এখনও 30% হামজা আছে, 70% নাই তার। এটা এখন ঠেকার কাজ চলছে আর কি। ও শখে খেলতেছে এখানে, আমরা প্রফেশনালি হিসাবে নিচ্ছি এটা। হ্যাঁ, সে অ্যামেচার হিসেবে খেলতেছে এখানে। ওইখানে ইংল্যান্ডের তার সুযোগ নেই আর। এই যে হামজা দিয়ে তো আপনি দেশের ফুটবলের বিচার করতে পারবেন না। হামজা কতদিন খেলবে? আর 2-1 বছর খেলবে, বয়স হয়ে গেছে তো। না আরেকজন সাব্বির আমরা তৈরি করতে কেন পারি নাই? না, সাব্বির তৈরি করতে হলে তো দেশে খেলাধুলা লাগবে, ফুটবল। আমি আপনার এই অনুষ্ঠান শুরুর আগে আপনার রুমে কথা বলতেছিলাম যে পায়োনিয়ার লিগ ছিল, পাইপলাইন, সবচেয়ে বড় শক্তিশালী পাইপলাইন ছিল পায়োনিয়ার লিগ। এটা 82 সালে যখন এটা বাংলাদেশে হয়, আমি তখন ওই টিমে, আমি একটা টিমে খেলতাম তখন 82-তে, ইয়াং ম্যানস ক্লাব ফকিরেরপুল, আমার নিজের মহল্লার টিম। তো এটা এই যে ঢাকা স্টেডিয়াম, এটার উদ্বোধন ছিল জোয়া হ্যাভেলান্স, তখন ফিফার সভাপতি, উনি আসছিলেন এখানে এটা উদ্বোধন করতে। 82টা টিম নিয়ে হয়েছিল খেলাটা। তো উদ্বোধনী অনুষ্ঠানে উনি বলছিলেন যে আমার জীবনের সবচেয়ে বড় লিগ টুর্নামেন্ট আজকে উদ্বোধন করলাম বাংলাদেশে, এই ফাইনাল লিগ। 82 টিম নিয়ে বিশ্বের কোথাও লিগ হইতো না এটা। তো ওই যে 82টা টিম করতে হলে তখন তো দেশে এত জনসংখ্যা ছিল না, 82 এর কথা, আন্ডার-14 ছিল টুর্নামেন্টটা। তো এখানে তো অনেক প্লেয়াররা খেলছে, অনেক পাড়া মহল্লায় খেলা হইতো, অলি গলিতে অলি গলিতে ফুটবল খেলা হইতো। আপনি এই যে ঢাকা স্টেডিয়ামটা আপনি দেখেন, স্টেডিয়ামের আশেপাশে হকি স্টেডিয়াম হয়েছে, অলিম্পিক ভবন, হ্যান্ডবল ভবন, এটা পুরোটা ওপেন ছিল। এইখানে সকালবেলা হইলে শত শত মানে কিশোররা, এখন খেলার জায়গা নেই, খেলার জায়গা নাই। আর নানা দিক থেকে আপনি ধরেন আধুনিকতার ছোঁয়ায় মোবাইল আসক্ত হয়ে গেছে আমাদের তরুণরা, বাচ্চারা। এই কারণে তারা এখন খেলাধুলায় যোগান। তারপর আমার মনে হয় যে মজিবুর রহমান, যে মাঠ দিলে খেলা মাঠে না যাবেই, আপনি যতই এইটাই আমি একটু আগে বলছি, যে এটা আবার বাড়িয়ে বলা না, আমাদের সরকার কিন্তু এটা রিয়েলাইজ করছে, মাঠগুলিকে সংস্কার মাঠ আনতে হবে। করতে হবে। আমি এই ক্রীড়া জগতে জয়েন করার কয়েকদিন পর আমাকে নারায়ণগঞ্জ জেলাতে পাঠানো হয়েছিল, যেহেতু আমি গভর্নমেন্ট জব করি, এনে চুক্তি অনুযায়ী আমার চাকরির যখন যে দায়িত্ব দেবে সেটাই করতে হবে। পুরা নারায়ণগঞ্জে কতগুলা মাঠ আছে, কোনটা খেলার উপযোগী কোনটা না দেখে, আমার সাথে একটা টিম ছিল, তো এই টিমের আমি চিফ ছিলাম। তা আমি নারায়ণগঞ্জ জেলাতে আপনি জানেন অনেক প্লেয়ার ছিল, সেই এমিলি, চুন্নুর মতো প্লেয়াররা আছে, গাউস, জাকির, এদের মতো অনেক বড় বড় প্লেয়ার আছে। তো এখন তো নাই, নারায়ণগঞ্জে প্লেয়ারই নেই। আমি নারায়ণগঞ্জে গেলাম, আরও ইচ্ছাকৃত হয়ে গেলাম যে বড় বিখ্যাত প্লেয়ারদের এলাকা। তা আমি গিয়া ওইটা অনেকগুলো প্রায় 10-12টা আমি স্টেডিয়াম করলাম, ক্রিকেট সহ। গিয়ে দেখলাম একটা স্টেডিয়াম খেলার উপযোগী না, ছেলে মেয়েরা খেলবে কোথায়? উঁচু নিচু। আগে তো ওই জায়গাগুলোতেই তো আমাদের হাত দিতে হবে, আপনি আমাকে দেখাইল, মাঠে আনতে হবে, আমাকে মাঠ ঠিক করতে হবে। নারায়ণগঞ্জের লোকজন আমাকে বললো যে একটা জিমখানা মাঠ আছে এখানে, সেই চুন্নু ভাইরা এই মাঠে খেলে বড় হয়েছে। আরেকটা চিত্তরঞ্জন মাঠ আছে, এখানে এমিলি খেলে বড় হয়েছে। আরেকটা মাঠ আছে, এখানে জাকির খেলে বড় হয়েছে, এরকম। কিন্তু বর্তমানে এগুলো একটারে খেলার উপযোগী নেই, উঁচু নিচু, এবড়ো থেবড়ো হয়ে পড়ে আছে। ইভেন আপনার যে জেলা ক্রীড়া সংস্থার আন্ডারে যে স্টেডিয়ামগুলো আছে, ক্রিকেট স্টেডিয়াম আছে একটা মিনি স্টেডিয়াম, ওইটা আপনার রাস্তা উঁচা, মাঠ নিচা, বৃষ্টি হইলে পানি এসে পড়ে যায়, তো খেলবে কখন? বাচ্চারা খেলবে কোথায়? তো এইগুলা এটা এসে আমি প্রতিবেদনটা দিচ্ছি, এই ডিস্ট্রিক্টের অবস্থা। খেলবে, খেলার কোনো পরিবেশই নেই, খেলার পরিবেশই নেই। খেলার পরিবেশ না থাকলে পোলাপান খেলবে কই? তো এখন আমাদের সরকার আরেকটা প্ল্যান আছে, সেটা হলো আপনার ওই মিনি টার্ফ বসায় দেওয়া প্রত্যেক উপজেলা। টার্ফ একটা কিন্তু আকর্ষণীয় জিনিস, খেলার মাঠ, সিনথেটিক মাঠ। এটা দিলে ছেলে মেয়েরা আগ্রহী হবে খেলতে। এটাও কিন্তু আমাদের গভর্নমেন্টের এটা রিয়েলাইজ করতে পারছে, এবং এটা একটা নতুনত্ব আসবে। এটা উপজেলা পর্যায়ে যেখানে জায়গা পাওয়া যাবে ওইখানে মিনি স্টেডিয়াম প্লাস একটা করে টার্ফ তৈরি করে দেয়। এটা হইলে আমি মনে করি যে আমাদের তরুণরা আবার খেলাধুলায় হয়তো একটু সময় লাগবে, ফিরবে, তারা ফিরবে, আগ্রহী হবে। শুরুতেই বলছিলেন যে আসলে পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আমাদেরকে এগোতে হবে। আমি শেষ করবো, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমি সাব্বির ভাইকে দিয়ে শেষ করতে চাই। সাব্বির ভাই, সামনের যদি আমি বলি যে ফুটবল নিয়ে আপনার পরিকল্পনা, বা সামনে যারা তরুণ ফুটবল খেলতে চান তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি হবে? একেবারে শেষ পর্যায়ে চলে পরামর্শ হলো, আমি প্রশাসনকেও যদি আমি বলি বা ফেডারেশনকে যদি বলি, প্রথমে বলি আমাদেরকে সঠিক প্ল্যান করতে হবে।
আমাদের বাচ্চাদেরকে ইয়াং জেনারেশনকে খেলার সুযোগ করে দিতে হবে। ধরুন আমি একটা এক্সাম্পল দিই, আমি ম্যাট্রিক পরীক্ষা দিতে হলে আমাকে 1 থেকে ম্যাট্রিকে যেতে হবে, তো 1 থেকে আমাকে পরীক্ষা দিয়ে 2তে উঠতে হবে, 2 থেকে 3তে উঠতে হবে। তা আমাদের এই ধাপগুলি তো বন্ধ হয়ে আছে, খেলাধুলা হয় না, তাহলে বাচ্চারা কোথায় কম্পিটিশন করবে? সে কি সারাদিন প্র্যাকটিস করবে? সে কি সারাদিন একাডেমি থাকবে, একাডেমি ট্রেনিং করবে, তাদের কোনো কম্পিটিশন থাকবে না? তা আমি পরীক্ষা দিয়ে যে 1 থেকে 2তে হচ্ছি, আমি তো পারদর্শী হচ্ছি দেখেই তো পাশ করছি দেখেই তো 2তে যাচ্ছি। তা আমাকে তো ফাইট করে আমার কোয়ালিটি, আমার মানে কি বলে, আমার কোয়ালিটি এবং আমাকে প্রমাণ করতে হবে যে আমি ভালো ফুটবলার। তা আমাকে জানি দ্বিতীয় ভাগ থেকে তৃতীয় ভাগে নেয়, তৃতীয় ভাগ থেকে চতুর্থ ভাগে নেয়, চতুর্থ মানে ফার্স্ট ডিভিশন খেলতে পারি। তো আমি এই ধাপগুলি আগানোর জন্য যে পদক্ষেপগুলি ফুটবল নেওয়া দরকার, সেটা অবশ্যই আমাদের ইয়াং জেনারেশনকে করে দিতে হবে। নাহলে আমাদের ইয়াং জেনারেশন আসবে না, সাব্বির আসবে না, এমেরি আসবে না, বাদল রয় আসবে না, সালাউদ্দিন আসবে না। কেন আসবে না? বিকজ তাদের কোনো এই আসার যে স্কোপটা, সেই স্কোপটা তাদের ভিতর নাই, সেটা তৈরি করে দিতে হবে আমাদেরকে, সিম্পল দ্যাট। পাইপলাইন তৈরি করতে হবে। সেটি আসলে পাইপলাইন, যার যত বেশি শক্তিশালী সেই দেশ সেই জায়গায় তত বেশি শক্তিশালী খেলা। আজকে আমাকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ ইটিভিকে, ইটিভির ভিউয়ার্সদেরকেও অভিনন্দন আমাদের কষ্ট করে আমাদের অনুষ্ঠান দেখার জন্য। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখানে। আজ এখানে শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।